আগামী বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। দিনটি ছিল 2012 সালের 22 আগস্ট। দুপুর 2টার পর রাজধানীর মগবাজারের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে। তার বিরুদ্ধে অভিযোগ 1971-এ মানবতা বিরোধী অপরাধের। এদিনই বেলা 11:15টার দিকে তাকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে তাকে গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়। এরপর বেলা 12:30টার দিকে তাকে গ্রেফতার করতে রাজধানীর মগবাজারে তার বাড়িতে প্রবেশ করে ডিবি ও রমনা থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন তৎকালীন পুলিশের উপকমিশনার ডিসি নুরুল ইসলাম। গ্রেফতারের পর তাকে প্রিজন ভ্যানে তুলে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম বলেছিলেন, আদেশের কপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন প্রসিকিউটর নূরজাহান বেগম মুক্তা। নবম জাতীয় সংসদ নির্বাচনে এটিএম আজহার রংপুর 2 আসনের 4 দলীয় জোটের প্রার্থী ছিলেন। এরপর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়ার বাসিন্দা আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্র সংঘ, বর্তমানে ইসলামী ছাত্র শিবির জেলা কমিটির সভাপতি ছিলেন। এটিএম আজহার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন। গ্রেফতারের পূর্বে তিনি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি 1996, 2001 এবং 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 2, তারাগঞ্জ ও বদরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তৎকালীন প্রসিকিউটর জিয়াদ আল মালুম জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝাড়ুয়াবিল ও পদ্মপুকুর এলাকায় 1200 মানুষকে হত্যার সঙ্গে এটিএম আজহার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজহারুল ইসলাম রাজাকার আল বদর বাহিনীর নেতৃস্থানীয়দের অন্যতম ছিলেন বলে অভিযোগ করা হয়। এরপর 2014 সালের 30 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় এই জামায়াত নেতার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তৎকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম বলেছেন, আদালতে প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে 3টি অভিযোগে ফাঁসি, একটি অভিযোগে 25 বছর এবং আরেকটি অভিযোগে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে আজহারুল ইসলামকে। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহার। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। সবশেষ তার বিরুদ্ধে আনীত অপহরণ, নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অভিযোগ ইতিমধ্যেই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে আদালতে। তার আইনজীবীরা দাবি করেন যে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। মানবতা বিরোধী অপরাধের সব মামলায় খালাস পেলেন 15 বছর কারাগারে থাকা এই জামায়াত নেতা। 27 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।